বাংলা সিনেমা বিমুখ হওয়ার একটি কারণ হচ্ছে আমরা বাংলা সিনেমা বলে যেটা দিচ্ছি সেটা বাংলা নয়। আমার নটি বিনোদিনী গল্পটা সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকমভাবে বিনোদিনীকে দেখা। আর এখন ছবিটি যখন আমেরিকাতে গেছে এবং আমেরিকাতে ফ্লোরিডাতে গিয়ে যখন এবং সেটা হাউসফুল শো ছিল, লোকেরা নাকি মানে বসার জায়গা পাচ্ছে না, সিনেমা শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে, সবাই কেঁদেছে। আমি আর রুক্মিণী শুটিংয়ের মধ্যেখানে আমরা ভাবতাম যে স্টার থিয়েটারে যদি বিনোদিনী থিয়েটার করা যায় আবার, কিন্তু সেটা খুব একটা মানে এমন একটা ব্যাপার ছিল যে সবাই হাসাহাসি করতো, যেটা তো হয় না, কারণ এটা তো একটা হেরিটেজ প্রপার্টি। আমরা ইতিহাস থেকে সিনেমা করি, কিন্তু সিনেমা থেকে যে ইতিহাসও হয় সেটাই প্রথমবার বোধহয় হলো বিনোদিনীর ক্ষেত্রে। বাংলা সিনেমার পরিচালকদেরকে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে এসেছে জেরক্স কপি বলে বারে বারে প্রশ্ন উঠেছে। এটা ফ্লোরিডাতে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বেস্ট ডিরেক্টর, আমি বেস্ট অ্যাক্ট্রেস রুক্মিণী আর বেস্ট অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পেলাম। এবার সহযোগিতা ছাড়া তো ছবিটা করাই সম্ভব হতো না, কারণ গত 23শে জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী, যেটি কিনা নটির উপাখ্যান। ইতিমধ্যে বাঙালিরা মন জয় করে নিয়েছেন এবং বারে বারে কিন্তু হাউসফুল হচ্ছে সেই সিনেমা। ইতিমধ্যেই 50 দিনে পা দিতে চলেছে এই সিনেমা। আপনারা জানেন এই সিনেমার পরিচালনা করেছেন পরিচালক রামকমল মুখার্জি, যিনি কিনা একেবারে সংলাপ থেকে চিত্রনাট্য পুরো বিষয়টি একেবারে নিজেই লিখেছেন। ইতিমধ্যে আজকে রয়েছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস এবং এই যে সিনেমার কথা বলছি বিনোদিনী, সেই সিনেমাও কিন্তু একেবারেই নারী কেন্দ্রিক। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিনোদিনীর পরিচালক রামকমল মুখার্জি। সরাসরি দাদার সঙ্গে কথা বলবো। প্রথমেই আপনাকে নমস্কার। নমস্কার, নমস্কার। থ্যাংক ইউ। খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিলে। থ্যাংক ইউ সো মাচ। এই যে সিনেমা, এই সিনেমা করার চিন্তা ভাবনা কিভাবে এলো? এই সিনেমার চিন্তাধারা তো বহু বছরের একটা চিন্তা। ২০১৯ থেকে আমি ভেবেছিলাম যে বিনোদিনীকে নিয়ে ছবি করব। আর তখনই রুক্মিণীর কাছে একটা আ মানে প্রপোজাল নিয়ে গেছিলাম যে রুক্মিণী যদি আমার বিনোদিনী হয়। এবং সেইখান থেকে একটা লম্বা জার্নি, মধ্যিখানে ২ বছরের কোভিডের জন্যে আটকে যাওয়া, তারপর আবার প্রোডিউসার খোঁজা, নতুন প্রোডিউসার নিয়ে আসা, তারপরে আমাদের সঙ্গে বম্বের যিনি প্রযোজক প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী, তিনি আমাদের সাপোর্ট করলেন। তারপরে সবকিছু হয়ে যাওয়ার পরে ফাইনালি যখন আমরা শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি, তখন মানে দেব আমার বন্ধু হয়। তো দেবের কাছে যখন আমি পৌঁছলাম, বললাম যে এরকম, এরকম সহযোগিতা লাগবে, আমার কলকাতায় একটা সাপোর্ট লাগবে, আ একটা ব্যানারের সাহায্য লাগবে। তখন আ দেব এসে আমাদের সঙ্গে সাপোর্টে জুড়লো এবং দেবও প্রোডিউসার হিসেবে অন বোর্ড এলো। এবং দেবের সহযোগিতা ছাড়া তো ছবিটা করাই সম্ভব হতো না। কারণ ও যেইভাবে জিনিসটাকে দাঁড় করিয়েছে, যেইভাবে ওর পুরো ম্যান পাওয়ারটা যেটা দিয়েছে, যে অফিসের স্ট্রেংথ, ওর নিজের ইনভলভমেন্ট, সেটা স্ক্রিপ্ট বলো, মিউজিক বলো, আর্ট বলো, মানে ও আমাকে সবথেকে ভালো কলাকুশলীগুলো ও আমার জন্যে হেল্প করেছে সেগুলো যাতে আমি পাই। সেটা সৌমিক হালদারই হোক, ক্যামেরায় বা আর্টে তন্ময়দা হোক, বা কস্টিউমে সুচিস্মিতা দি হোক, মিউজিকে সৌরেন্দ্র সমজিৎ হোক। সব ব্যাপারটার মধ্যেই দেবের একটা ভীষণ ইনভলভমেন্ট ছিল। আর সেই জন্যই ছবিটা ইভেনচুয়ালি হলো। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে কেন করতে চেয়েছিলাম? সেটা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে বিনোদিনীর গল্পটা বলা উচিত। বিনোদিনীর গল্প যেভাবে বলা হয়েছে এখনো অবধি, সেটা তারা তাদের মতন করে বলেছেন। যারা বলেছেন, সে বীণা দাশগুপ্তর যাত্রাই হোক, বা দীনেন গুপ্তর পুরোনো ছবিটাই হোক, যেখানে দেবশ্রী রায় আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। সুদীপ্তাদি নাটক হয়, বিনোদিনী অপেরা। এনএসডিতে বিনোদিনী নিয়ে কাজ হয়েছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে। অনেক কিছু সিরিয়াল হয়েছে নটি বিনোদিনী নিয়ে। কিন্তু আমার নটি বিনোদিনী গল্পটা সম্পূর্ণ আলাদা। একটা অন্যরকমভাবে বিনোদিনীকে দেখা। বিনোদিনীকে সেলিব্রেট করা, বিনোদিনীর অ্যাচিভমেন্ট গুলোকে সেলিব্রেট করা। বিনোদিনী এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে তিনি বাংলা জগতের অভিনেত্রীদের যে সম্মানটা সবাই পাচ্ছে, সেটা তো বিনোদিনীর জন্য। বিনোদিনীর সেই আ আ কি বলবো? বলিদানের জন্যে। বিনোদিনীর সেই স্যাক্রিফাইস এর জন্যে আজকে সবাই, শুধু অভিনেত্রী কেন, মহিলা কলা কুশলী, তোমরা যারা সাংবাদিক, যারা যেখানে কাজ করছো, প্রফেশনালি যেখানে কাজ করছো, সেই সম্মানটা তোমরা পাচ্ছ। কারণ সেই সম্মানটা সে সমাজের থেকে আদায় করে নিয়েছিল সেই সময়, আজ থেকে প্রায় ২০০ বছর আগে। তার কথাটা না বললে কি করে হবে? আন্তর্জাতিক ক্ষেত্রেও একেবারে তো বিভিন্ন স্তরেও বিভিন্ন অ্যাওয়ার্ডও পেয়েছে। হ্যাঁ, এই রিসেন্টলি এটা ফ্লোরিডাতে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বেস্ট ডিরেক্টর, আমি বেস্ট অ্যাক্ট্রেস রুক্মিণী আর বেস্ট অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পেলাম আমেরিকাতে। তো সেটার জন্যে খুবই একটা আনন্দের খবর, কারণ শুধু বাংলায় নয়, এই ছবিটি তো আমার দিল্লি, হায়দ্রাবাদ, পুনা,
ব্যাঙ্গালোর সব জায়গায় রিলিজ হয়েছিল। আর এখন ছবিটি যখন আমেরিকাতে গেছে এবং আমেরিকাতে ফ্লোরিডাতে গিয়ে যখন এবং সেটা হাউসফুল শো ছিল, লোকেরা নাকি মানে বসার জায়গা পাচ্ছে না। সিনেমা শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে, সবাই কেঁদেছে, ইমোশনাল হয়েছে। সেসব ভিডিওসগুলো পেয়েছি। ওখানকার যিনি ড্যানিয়েল ছিলেন, যিনি ওয়ান অফ দ্য জুরি মেম্বার্স, উনি একটা খুব সুন্দর ভিডিও পোস্ট করেছেন যে ওনার কিরকম লেগেছে বিনোদিনীকে। তো আমার মনে হয় যে শুধু বাংলা নয়, বাংলার বাইরে বিদেশেও বিনোদিনীকে যথেষ্ট ভালোবাসা দেওয়া হচ্ছে। এই যদি সিনেমার ইউএসপি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন? কোথাও গিয়ে কি নারী শক্তি নাকি পুরুষের সেই সময়কার ক্ষমতায়ন? আমার মনে হয় কোথাও গিয়ে নারী শক্তির সেলিব্রেশনই হচ্ছে। কারণ আ পুরুষতান্ত্রিক সমাজ তখন ছিল। এখন আমার মনে হয় যে কোথাও গিয়ে আমরা হয়তো একটা আম আ সমান, সমান সমাজে বিলং করি। আমার মনে হয় যে এখন সেই পুরুষতান্ত্রিক সমাজটা অনেকটা পরিবর্তন হয়েছে। মানে যদি ২০০ বছর আগেকার সঙ্গে কম্প্যারিজন করা হয়। তো সেই গল্পটা যখন আমরা বলছি, তার মানে আমরা কোথাও গিয়ে নারীর আ নারী মুক্তির কথা, নারী স্বাধীনতার কথা, নারীর নিজে দাঁড়িয়ে থাকার কথা, নিজের পায়ে, সেইটার গল্প বলছি। তো আমার মনে হয় যে বিনোদিনী একটি নটির উপাখ্যান। আরেকটা কথা খেয়াল করে দেখবে যে আমি বিনোদিনী দাসী করিনি। কারণ আমরা যখন ১ম সিনেমাটা শুরু করলাম তখন আমরা ভেবেছিলাম যে এই দাসী শব্দটা ব্যবহার হতো যারা অব্রাহ্মণ আর দেবী ব্যবহার হতো যারা ব্রাহ্মণ। তো সেটাও তো একটা বৈষম্য, সেটাও তো একটা কাস্ট ডিভিশন। আমরা সবাই ভাবলাম যে উনি তো একজন, সবার আগে তো উনি তো একজন সেলিব্রিটি, উনি তো একজন স্টার। উনি আমাদের গর্ব। তো সেইটাই, ওনার নামটাই যথেষ্ট। মানে উনি দাসী ছিলেন কি দেবী ছিলেন সেটা আমাদের কাছে ইম্পোর্টেন্ট নয়। উনি বিনোদিনী একটি নটির উপাখ্যান। তো সেইভাবে আমরা কিন্তু তাকে সব দিক থেকে সম্মান দেওয়ার চেষ্টাটা করেছি ছবিতে। আ এই যে সিনেমায় প্রতারণার কথা বারে, বারে উঠে এসেছিল বিনোদিনীর সঙ্গে প্রতারণা হয়েছে। তার পরবর্তীতে যে নাম ছিল স্টার থিয়েটার, সেই স্টার থিয়েটারের নাম পরিবর্তন হয়ে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী নাম দিলেন আ যেখানে বিনোদিনী আমরা দেখলাম। কলকাতা পুরসভা উদ্যোগ নিয়ে। বিষয়টিকে কি বলবেন? কোথাও গিয়ে কি সিনেমার প্রভাব? না, না, এটা তো আমার মনে হয় যে আমি কৃতজ্ঞ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আ দিদি এই জেস্চারটা দেখানোর জন্য দিদির কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এটার পেছনে যার অবদান সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। কারণ রুক্মিণী মানে আমি আর রুক্মিণী শুটিং এর মধ্যিখানে আমরা ভাবতাম যে স্টার থিয়েটারে যদি বিনোদিনী থিয়েটার করা যায় আবার। কিন্তু সেটা খুব একটা মানে আ এমন একটা ব্যাপার ছিল যে সবাই হাসাহাসি করত। যেটা তো হয় না, কারণ এটা তো একটা হেরিটেজ প্রপার্টি। কিন্তু কোথাও মনের মধ্যে আমরা সেই ওই বলে না ম্যানিফেস্ট করতে থাকা যে কখনো, কখনো যদি হয়ে যায়। সিনেমাটা যখন শেষ হয়ে গেছে এবং একটা জায়গায় গিয়ে রুক্মিণী আ দিদিকে একটা এসএমএস পাঠায়। সেটা একটা ৫ পাতার এসএমএস। সেই এসএমএসটা পড়ার পর দিদি বোধহয় কিছু বুঝতে পারেন। দিদি পেপারস আনান, নিজের মতন করে সবকিছু দেখে চেক করে তারপরে বোধহয় ৩০ বা ৩১ ডিসেম্বর বোধহয় সন্দেশখালিতে উনি এটা অ্যানাউন্স করেন। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ, আনন্দের কথা। মানে অলমোস্ট লাইক মানে অকল্পনীয় একটা ব্যাপার, যেটা কোনোদিন আমার মনে হয় না যে, যেটা আমি সবসময় বলি যে আমরা ইতিহাস থেকে সিনেমা করি, কিন্তু সিনেমা থেকে যে ইতিহাসও হয় সেটাই ১ম বার বোধহয় হলো বিনোদিনীর ক্ষেত্রে। আ সিনেমা তো রয়েছেই। আমরা দেখেছি যে বারে, বারে আমাদের বাংলা চলচ্চিত্র বলুন বা কি হিন্দি বলুন বা সিনেমা জগতে বারে, বারে মানুষজনের কাছে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এটাই যেন শেষ কথা। সেখানে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে ইতিহাসের ওপর যে একটা সিনেমা করবেন এই চিন্তা ভাবনা দেখুন, বিনোদন আর বিনোদিনীকে আলাদা করা যায় না। এন্টারটেইনমেন্ট মানে তো বিনোদন। কিন্তু বিনোদন আর আমার ছবি যদি আপনি দেখেন, সেটা দেখবেন যে আমি কিন্তু বিনোদনের যে কোশেন্টটা, বিনোদনের যে মাত্রাটা সেটা কিন্তু অটুট রেখেছি। আমি কিন্তু কোনো ডকুমেন্টারি বা ডকু ফিচার বানাতে আসিনি। সেটা শুরুতেই এই যে আমি বললাম যে প্রযোজক দেবের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে যে ও আমাকে ১ম বলেছিল যে, "ছবিটা এমনভাবে বানাও যারা বিনোদিনীকে চেনে না, তারা যেন হলে গিয়ে দেখার পর চিনে, তারা যেন গুগল করে, তারা যেন আরো জানতে চায়, তার প্রতি যেন তার আগ্রহটা বাড়ে।" তো সেইটা মাথায় রেখে আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে মাথায় রেখে বিনোদনটাকে রেখেই কিন্তু বিনোদিনী তৈরি হয়েছে। তো ছবিটা যদি দেখো তার মধ্যে গান আছে, ড্রামা আছে, বিট্রিয়াল আছে, ডান্স আছে, সবকিছুই আছে। মানে সেলিব্রেশন অফ লাইফ। তো সেইটা আমার মনে হয় যে কোথাও গিয়ে আমি নিজে ব্যক্তিগত স্তরে পরিচালক হিসেবে মনে করি যে বিনোদন ছাড়া সিনেমা হয় না। আর যারা সিনেমা দেখতে আসে তারা কোথাও গিয়ে একটা গল্প দেখতে আসে হলে। এবং সেই গল্পটা যদি আমি ঠিক মতন না বলি এবং গল্পটা যদি তাদের হৃদয়কে না ছোঁয়, তাহলে তাদের ভালো লাগে না। তো বেসিক জিনিসটাকে ঠিক রাখতে হবে যে গল্পটা ঠিক বলতে হবে আর একটা সুন্দরভাবে বলতে হবে। সেটা আমি বলার চেষ্টা করেছি। ৫০ দিনে দাঁড়িয়ে রয়েছে সিনেমা এবং সেখানে দাঁড়িয়ে সিনেমার প্রাসঙ্গিকতা কতটা রয়েছে এবং তার পাশাপাশি এ এই যে সিনেমা, সেই সিনেমা কতটা প্রভাব পড়বে আজকের দিনে দাঁড়িয়ে কি
আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই প্রভাব পড়া উচিত। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তার গল্পটা জানতে পারবে। অনেকে তো গল্পটা জানতো না। যেভাবে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা প্রচলিত নাটক বা যাত্রা ছিল, সেইটাই মঞ্চস্থ হতো সব জায়গায়। কিন্তু তার জীবন যে কত বড়, তার ব্যক্তি এবং তার যে কন্ট্রিবিউশন বাংলা থিয়েটারের প্রতি কতটা, সেটা তো কেউ এখন সিনেমাটা দেখে হয়তো কিছুটা জানবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এটার রেলেভেন্স যদি বলো যে কতটা এখনো এই বিনোদিনীর রেলেভেন্স আজকের সমাজে দাঁড়িয়ে ২০২৫ এ রেলেভেন্স এখনো আছে। কারণ এখনো আ মানুষের সঙ্গে বিট্রেয়াল হয়, এখনো ভালোবাসায় মানুষ ধোঁকা খায়, এখনো মানুষ বিশ্বাস করে অনেকের কাছে আঘাত পায়। এইটা তো থেকেই যাবে। এটা তো একটা সর্বকালের একটা ইমোশন। তাই জন্য কোথাও গিয়ে হয়তো মানুষ আ কানেক্ট করছে এখনো গল্পটার সাথে। তো এটা একটা প্রাসঙ্গিকতা তো নিশ্চয়ই রয়ে গেছে। এই যে পুরুষতান্ত্রিক সমাজ বারে, বারে বলা হয়। আজকের দিনে দাঁড়িয়ে কতটা মনে হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ থেকে মহিলারা যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, কতটা মহিমা? আজকে যে এই যে তুমি ইন্টারভিউ করছো আমাকে, এইটাই তো উত্তর দিয়ে দিচ্ছে যে মহিলারা কতটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। কারণ আজকে তুমি আমাকে ইন্টারভিউ করছো, তুমি আজকে একটা কাজ করছো, তুমি আজকে একটা আ স্বাধীন চেতা নারী। সেটা হয়তো আজকে ২০০ বছর আগে হলে হয়তো তুমি সাংবাদিকতা করতে না। বা তোমাকে হয়তো অ্যালাও করা হতো না। তোমাকে হয়তো স্কুলেই পাঠানো হতো না। তো ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেটা একটা খুব সুন্দর পরিবর্তন হয়েছে। আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। এর থেকে বড় কি হতে পারে? আমাদের দেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা। তো আমার মনে হয় যে আমরা না বলেও কাজে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা মহিলাকে সেই সম্মানটা দিচ্ছি এবং আমরা চাইছি মহিলারা যেন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তারা যেন কাজটা করতে পারে। এটা শুধু বলার কথা না। এটা আমরা মোটামুটি এখন তো করেই দেখিয়ে দিয়েছি। এই যে বারে, বারে ইকুয়ালিটি নিয়ে কথা হয়, বারে, বারে প্রশ্ন ওঠে। শ্রমজীবী শব্দটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন থাকে। এই যে আন্তর্জাতিক নারী দিবস করে ছেড়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, কারণ শ্রমজীবীটা যেন কোথাও গিয়ে হারিয়ে যেতে যাচ্ছে কি মনে হয়? এটা কি এই যে এই আজকের দিনে যে নারী দিবস পালন করা হয়, আ শ্রমজীবী নারী দিবস বলে। সেটা শ্রমজীবী শব্দটাকে সরিয়ে দেওয়া হয়েছে। নারী দিবসটাকে রাখা হয়েছে। আ মানে কোথাও যেন আমার কিংবা না আমার মনে হয় যে আ পুরোটাই হচ্ছে একটা আ মার্কেটিং গিমিক। কারণ আমরা একটা দিনে কোনদিন নারী দিবস করছি, কোনদিন পুরুষ দিবস করছি, কোনদিন শিশু দিবস করছি ইত্যাদি, ইত্যাদি। তো এই দিবসগুলো করা হচ্ছে মানে একটা সেলিব্রেট করার জন্যে, কনজিউমার্স দের ডাকার জন্যে বা জিনিস বিক্রি করার জন্যে, মার্চেন্ডাইজ করার জন্যে, টি-শার্টের জন্যে, কার্ডের জন্যে, আম প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে ওমেনস ডে স্পেশাল ডিনার না হলে লাঞ্চ, না হলে কিটি পার্টি এইগুলো হচ্ছে। বা হয়তো মানে অনেকগুলো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু মহিলা দিবস আমরা তো একদিন পালন করি না। ভারতবর্ষে তো মহিলা দিবস বিশেষ করে বাঙালিরা মহিলা দিবস তো বরাবরই পালন করে এসেছে। মানে সেটা সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক। এরা কারা? এরা তো নারী। তো নারীকে তো আমরা সবসময় পুজো করেছি। নারীকে নিয়ে আমরা মানে প্রচুর উৎসব যাপন করেছি। সেগুলো আমরা এখনো করি। আর সেই জায়গাটা থেকে ভারতবর্ষে কিন্তু সবসময় নারীকে সেই সম্মানটা, দেবীর সম্মানটা দেওয়া হয়েছে। এই যে এই জিনিসগুলো যেগুলো করা সেটা ভ্যালেন্টাইনস ডে হতে পারে, উমেনস ডে হতে পারে, মেন্স ডে হতে পারে। আমি বলছি না যে খারাপ। কিন্তু এটার পেছনে একটা হিউজ একটা কমার্শিয়াল আর মার্কেটিং এর একটা ব্যাপার আছে। সেটা আমার মনে হয় না লোকেরা কতটা বোঝে বা বোঝে না। যে এইগুলো কিন্তু মানে ইন্টারন্যাশনালি ওরা চায় যে এই জিনিসগুলো সেলিব্রেট করে উম যাতে করে কিনা একটা আ ব্যবসা করা যেতে পারে। সত্যি, সত্যি যদি নারী দিবস পালন করতে হয় তাহলে তো সেটা রোজ পালন করতে হবে। শুধু ৮ই মার্চ আমি নারী দিবস পালন করলাম আর ৯ তারিখ থেকে আবার যেমন কা তেমন ছিলাম হয়ে গেলাম। তাহলে কি লাভ? তাই না? আচ্ছা, কোথাও গিয়ে কি নারীর অস্তিত্ব নিয়ে লড়াই করছেন অনেকে রয়েছেন, যারা মাঠে ময়দানে সবসময় রয়েছে। কোথাও গিয়ে কি নারীদের যে অস্তিত্ব লড়াই করতে গিয়ে ফেমিনিজমের পরিমাণটা বেড়ে যাচ্ছে কি? I don't believe in ism, ফেমিনিজম বলো বা আ মেল শভিনিজম বলো। কোন ইজমের আমার মনে হয় ব্যবহার সবথেকে বড় ইজম হচ্ছে হিউম্যানিজম। ওটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে ঠিক হবে। ফেমিনিজমের মানে ফেমিনিস্ট যারা, তারা কতটা মানে সঠিকভাবে ব্যবহার করছে সেটা একটা অন্য ডিবেটের বিষয়।
যে তারা কি তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে নাকি সত্যি তারা তাদের পুরো গোষ্ঠীর জন্য ব্যবহার করছে জিনিসটা, মানে নারী গোষ্ঠীর কথা বলছে। অনেক সময় নারীরা নিজেদের স্বার্থে অনেক কিছু ব্যবহার করে এবং অনেক সময় আবার তারা সত্যি সত্যি নারীদের জন্য ভাবে। এইটা হচ্ছে কিন্তু ব্যক্তিগত মানসিক চিন্তাধারা। মানে তোমার চিন্তাধারা এক ধরনের, আমার চিন্তাধারা এক ধরনের। তোমার পড়াশোনা বড় হওয়া, তোমার সামাজিক পরিকাঠামো একরকম, আমার পড়াশোনা বড় হওয়া, সামাজিক পরিকাঠামো একরকম। আমরা দুজন দুটো ইন্ডিভিজুয়াল। তুমি যেটা মনে করছো ফেমিনিজম, আমার কাছে তো সেটা মনে হচ্ছে না যে ফেমিনিজম, বা আমি যেটা বলছি ফেমিনিজম, তোমার কাছে তো মনে হচ্ছে সেটা ফেমিনিজম নয়। সংজ্ঞাটা পাল্টে যায়। কারণ এটা কোনো ডেফিনিট সংজ্ঞা করে যে একটা কিছু থিসিস করে যেটাকে লক করা হয়েছে যে এটা মানে এটাই, সেটা নয় কিন্তু। এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। কারণ এই সব জিনিসটাই হচ্ছে মানবিকতার উপরে, হিউম্যান নেচারের ওপরে। এবার নতুন, নতুন অনেক কিছু জিনিস আসছে, সেইগুলোকে নিয়ে মানুষকে ডিল করতে হচ্ছে। মানে আগে ভাবা হয়েছিল যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান। তারপর হলো যে নারীর অবস্থান তো ঠিক করা হলো, কিন্তু তাহলে নারী তাহলে কি এডুকেশন হলো, তারপরে তার চাকরি হলো, তারপরে তার তাহলে অফিসে তার কি সেই সম্মানটা পাচ্ছে? আজকে একটা পুরুষ ইনক্রিমেন্ট পাচ্ছে কিন্তু একটা নারীর ইনক্রিমেন্টটা পাচ্ছে না। বা পুরুষের যে সেলারিটা বা একটা হিরো যে টাকাটা পায় সিনেমা, আমি সিনেমার কথা বলতে পারি। একটা হিরো যে একটা টাকা পায় সেটা হিরোইন সেই টাকাটা পায় না। বা একটা হিরো যে বাজেটে ছবিটা হয়, হিরোইনের সেই বাজেটে ছবিটা হয় না। তো এই বৈষম্য নিয়ে কি লড়া হচ্ছে বা এইটাকে কি সমান, সমান করার চেষ্টা হচ্ছে? অনেক, অনেক স্তরে কিন্তু এই লড়াইটা চলছে। মানে শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বে। মানে এখনো পর্যন্ত এই লড়াইটা জারি রয়েছে আজকে 2025 দাঁড়িয়েও। হ্যাঁ, আমরা যতদিন বাঁচবো ততদিন তো লড়াই করতে হবে সব ব্যাপারেই। আচ্ছা, এই যে নারী কেন্দ্রিক আবার সিনেমায় আসছে একদম শেষের দিকে। আ নারী কেন্দ্রিক সিনেমার চিন্তা ভাবনা করলেন এবং সেখানে দাঁড়িয়ে ৫০তম দিনেও আবার হাউসফুল। মানে সিনেমা এখন মানুষজন দেখছেন। আ বাংলা সিনেমা থেকে মানুষজন পিছু পা হাঁটছিলেন কিছুদিন আগে। বাংলা সিনেমা ভালো বেরোয় না, বাংলা ভালো গান নেই। আ এখন একটা মানে বারে, বারে মানুষের মধ্যে ছিল যে আমাদের সময় উত্তম কুমার ছিল, আমাদের সময় এই গান হতো। এই যে চিন্তাভাবনা এইটা কিভাবে ভাঙা যেতে পারে? এটা ভাঙা উচিত না। কারণ উত্তম কুমারকে চ্যালেঞ্জ করাই উচিত। উত্তম কুমার তো অভিনেতা নয় বাঙালিদের কাছে। উত্তম কুমার তো একটা ইমোশন। উত্তম কুমার, সুচিত্রা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মানে আ বর্তমানে কি তাহলে সেরকম কোনো সিনেমার হিরো নেই? কি বুঝিতে? না, হিরো নিশ্চয়ই আছে। কিন্তু এরা একটা ওনাদের তো বিকল্প নেই। না, আরে প্রশ্ন ওঠেই না। এটা বিকল্প নেই। সত্যজিৎ রায়ের বিকল্প হয় না, উত্তম কুমারের বিকল্প হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প হয় না। কিন্তু এই যে বাংলা সিনেমা বিমুখ হয়ে যাচ্ছে মানুষজন। আপনি একটা সিনেমা করেছেন মানুষজন দেখছে। কিন্তু বাংলা সিনেমা বাংলা সিনেমা বিমুখ হওয়ার একটি কারণ হচ্ছে আমরা বাংলা সিনেমা বলে যেটা দিচ্ছি সেটা বাংলা নয়। কনটেন্টটাকে যখনই বাংলা হয়ে যাবে, যখন বাঙালিরা গিয়ে দেখবে যে আমাদের গল্প দেখতে পাচ্ছি বা আমাদের আ আ কৃষ্টি, আমাদের আ সাহিত্য সেইটা পাচ্ছি, তখন বাঙালিরা আবার বলবে যে এটা আমাদের ছবি। আমরা যদি হলে গিয়ে দেখি যে আমরা বাংলা সিনেমার মোড়কে আমরা কোনো একটা তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি বা ইংরেজি ছবির কিছু একটা রিমেক বা অন্য একটা কিছু দেখছি, তাহলে তো তারা বলবে যে, "না, আর অরিজিনালটা দেখেছি, এটা তো বাংলা ছবি নয়।" কিন্তু আগে মানুষ কেন যেত? যে আগে বাংলা অরিজিনাল গল্প হতো। তো যখনই আমরা বাঙালিদের কাছে বাংলার মানে আ কি বলবো? আ আত্মার গল্প তুলে ধরতে পারবো বা বাংলার যেটা মানুষ আ নিজের মনে করবে যেটা আমাদের গল্প, তখন তারা কিন্তু যাবে এবং তারা গেছে। মানে সেটা ঋতুপর্ণ ঘোষের ছবি হোক, গৌতম ঘোষের ছবি হোক, কৌশিক গাঙ্গুলি হোক, সৃজিত মুখার্জি হোক, তারা কিন্তু দর্শককে আনতে পেরেছে। তখনই আনতে পেরেছে যখন ওরা বাঙালিদের বাংলা কনটেন্ট দিতে পেরেছে। সেটা অথেন্টিক মানে আমাকে নিজের মনে হতে হবে। মানে আমি আ জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি যে আমি 6 বালিগঞ্জ প্লেসে গিয়ে নিশ্চয়ই চাইনিজ খাবো না। তো আমি 6 বালিগঞ্জ প্লেসে যাই বা আমি যদি কোষে কষাতে যাই বা আমি যদি কোনো বাঙালি রেস্টুরেন্টে যাই, তাহলে আমি ওখানে গিয়ে একটা বাঙালি থালি এক্সপেক্ট করব। সেখানে যদি আমাকে হঠাৎ করে সুশি সার্ভ করা হয়, আমি হয়তো খাবো কিন্তু আমি কোথাও গিয়ে দুঃখ পাবো যে আমি তো সুশি খেতে আসিনি। পেটটা আমার ভরল, মনটা ভরল না। তো এইটা তফাৎ। বাংলা সিনেমার পরিচালকদেরকে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে এসেছে জেরক্স কপি বলে বারে, বারে প্রশ্ন উঠেছে। সেখানে দাঁড়িয়ে একজন পরিচালক হিসেবে আপনি কি বলবেন? কি বার্তা দেবেন? যাতে বাংলা সিনেমা মানুষজন আরো দেখতে চায়। জেরক্স কপি মানে কি? একটা হচ্ছে অনুপ্রেরিত হওয়া। সে তো পরিচালক হিসেবে আমিও অনেকের থেকে অনুপ্রেরিত। না অন্য ধরুন কি লেখক বা কিন্তু কপি করে ছবি করা। তো কপি করে ছবি করা দেখুন সেটা কতটা ডিরেক্টরের নিজের স্বইচ্ছা এবং কতটা প্রোডিউসারের চাপে সেটা তো আমরা জানি না। এবার হয়তো এমন একজন প্রযোজক আছেন যিনি বলছেন যে, "না আমি এইটারই একদম হুবহু একটা ফিল্ম বানাতে চাই।"
এবং তার কাছে হয়তো সেই কাজটা খুব জরুরি, তার কাছে পরিচালকের হয়তো টাকাটাও জরুরি, তার জীবনযাপন করতে হয় মানুষকে। নানান কারণে তারা হ্যাঁ বলে। আ সেই ক্ষেত্রে গিয়ে তারা হয়তো হ্যাঁ বলছেন এবং ছবিগুলো করছেন। কিন্তু হ্যাঁ, মানে সেখানে আমার মনে হয় যে মোর দ্যান ডিরেক্টর পরিচালকের থেকে প্রযোজকদের সেইটা বোঝা উচিত যে না আমরা কপি করব না। আর এখন না, এটা তুমি যে প্রশ্নটা করলে আগে হতো, কিন্তু এখন এটা করা সম্ভব না। কারণ এখন এই যে ওটিটি প্ল্যাটফর্ম বা আমাদের এত কিছু রাইটস হয়ে গেছে, কপিরাইটের ঝামেলা, যে আমরা ওরকমভাবে কপি করতে পারি না। কারণ আমরা যদি কপি করি, প্রযোজকও যদি করে, রাইটসটা না নিয়ে অফিসিয়ালি না কিনে যদি সে করে, সে কিন্তু আ আইনতভাবে সে কিন্তু দোষী। তো সেইটা এখন আমার মনে হয় বন্ধ হয়ে গেছে। এখন যদি হয়ও, অফিসিয়ালি রাইট নিয়ে হয়। আচ্ছা, একটা সময় আমরা দেখেছিলাম মানে মোটামুটি ৫ থেকে ৭ বছর আগে পরপর বাংলা সিনেমার অভিনেতা-অভিনেত্রী যে হারে দেখেছিলাম, বর্তমান দিনে কিন্তু দাঁড়িয়ে সেভাবে দেখা যায় না তাদেরকে। কোথাও গিয়ে কি তারা সিনেমা পাচ্ছেন না? নাকি সেরকমভাবে পরিচালকরা যেমন থাকছে না? আ যেমন যে সময়টা একধারে ছিল পরপর হয়তো অন্য কোনো প্রফেশনে তারা যুক্ত হয়ে গেছে, রাজনীতি বলি বা অন্য কোনো ভিতরে তারা কাজ তো বাংলা সিনেমায় অনেক কমে গেছে। এটা তো আমরা সমীক্ষা করেই দেখলাম যে গত বছরের থেকে এই বছরে অর্ধেক কাজ হয়েছে। মানে 2024 এর কথা বলছি। 25 তো সবে শুরু হয়েছে। মানে 23 এর তুলনায় 24 এ অনেক কাজ কম হয়েছে। তো কাজ কম হওয়া মানেই হচ্ছে যে তার মানে তাদের অভিনেতা-অভিনেত্রী, কলা কুশলী সবারই কাজ কমে গেল। তো কাজ কমে গেলে তাহলে তারা নিশ্চয়ই ডেফিনিটলি তারা একটা অল্টারনেটিভ কোথাওতে যাবে। ইদার তারা সিরিয়াল করবে, নাহলে রিয়ালিটি শো করবে, না হলে লাইভ গিয়ে ফাংশনস করবে স্টেজে। জীবিকা কি করে অর্জন করবে তারা? তো সেইটার জন্য তারা হয়তো ওইখানে আমরা তাদের দেখতে পাচ্ছি, আমরা মানে সিনেমার পর্দায় দেখতে পাচ্ছি না। তারা করছেন কাজ, কিন্তু সিনেমা হয়তো করছেন না। আচ্ছা, সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া মানুষদের যে আগে আগ্রহ ছিল, কোথাও গিয়ে ওটিটিতে মানুষজন এখন বেশি দেখছে। ওটিটির জন্য কি সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার একটা ঝোঁকটা কমে যাচ্ছে? অনেকটাই। কারণ এটা করোনা থেকে যখন আমরা লকডাউন হলো, তখন একটা অভ্যেস হয়ে গেল মানুষের বাড়িতে বসে বিনোদন পাওয়া। এবং ওই মাসে একটা টাকা দিয়ে দিলাম এবং আমি বাকিটা ফ্রিতে দেখতে পাচ্ছি। কিন্তু এইটা একটা বিশাল বড় ক্ষতিও করল ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা হলো যে যারা হলে এসে দেখতেন সিনেমা, তারা হলে আসা বন্ধ করে দিলেন। তারা বাড়িতে বসে সিনেমাটা দেখছেন। কিন্তু সব সিনেমা বাড়িতে বসে দেখার জন্য নয়। আজকে যেমন একটা খুব সুন্দর হিন্দি ছবি 'ছাওয়া'। ওটা এত সুন্দর ভিকি কৌশল অভিনয় করেছে এবং এত সুন্দর বানানো হয়েছে যে ওইটা কিন্তু একটা বিগ স্ক্রিন এন্টারটেইনমেন্ট। ঠিক সেইভাবে বিনোদিনীও কিন্তু একটা বিগ স্ক্রিন এন্টারটেইনমেন্ট। 'খাদান' একটা বিগ স্ক্রিন এন্টারটেইনমেন্ট। 'খাদান'টা কিন্তু ছোট পর্দায় দেখার ছবি নয়। বা 'বিনোদিনীও' ছোট পর্দায় দেখার ছবি না। ও যেভাবে খরচা করে যে কোল মাইনটা দেখানো হয়েছে, অ্যাকশনস দেখানো হয়েছে, গান পিকচারাইজ করা হয়েছে দেবের ওপরে, যিশুর ওপরে, এদিকার ওপরে। ঠিক সেইভাবে বিনোদিনীতে আমরা কিন্তু প্রচুর খরচা করে, মানে রুক্মিণীর ওপরে যে পুরো কত্থক ডান্স, যেটা শ্রেয়া ঘোষালের যেটা 'কানহা' সংটা, বা রোমান্টিক সংটা 'ওমকে' নিয়ে, বা 'মন মজালে' চৈতন্য মহাপ্রভুর গানটা। এগুলো সব লার্জার দ্যান লাইফ স্কেলে শুট করা জিনিসটা। সেটা একটা ছোট মোবাইলে দেখা, বা বাড়ির ছোট কোনো টিভিতে দেখা, বা বাড়িতে যদি বড় হোম থিয়েটার থাকেও, সিনেমার হলের মতন তো সেই মজাটা আসে না। সেইটা একটা বিশাল বড় ক্ষতি তো হয়েছে। কিন্তু আমার মনে হয় যে সেখানে ওই ক্ষতিটাকে ঠিক করার জন্যে, বা মানুষকে আবার হলে ফিরিয়ে আনার জন্যে হলের মতন ছবি বানাতে হবে। তারা যদি বলে যে আমি হলে না গিয়েও বাড়িতে বসে দেখে নিতে পারি, তাহলে তারা কেন হলে যাবে? তারা ইজি পথটাই বেছে নেবে। আচ্ছা, একজন পরিচালক হিসেবে একটা বিষয় আপনাকে যে জানতে চাইবো, যে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দেখছি যে আজকে সিনেমা রিলিজ হলো বা কোনো ওটিটিতে বলুন বা হলে বলুন। পরের দিনই দেখা যাচ্ছে বিভিন্ন সাইট থেকে সেটি ভিডিও চলে আসছে মানুষজনের কাছে। আমি টেলিগ্রাম বলুন বা আরো বেশ কিছু সাইট থেকে কিন্তু সে পুরো একেবারে এইচডি কোয়ালিটি তুলে নিচ্ছে। এই বিষয়টা একজন পরিচালক হিসেবে কি এটা তো পাইরেসির কথা বলছেন আপনি। পাইরেসি নিয়ে আমার মনে হয় যে আমাদের ভীষণ একটা ফাইট তো চলছে বহু বছর ধরে। আম বম্বেতে তো ভীষণই স্ট্রিক্ট পাইরেসিটা। আর অ্যান্টি পাইরেসি অ্যাক্ট আছে। আর যারা করছেন পাইরেসি, বা যারা এরমভাবে ডাউনলোড করে ফিল্মটা দেখছেন, বা হল থেকে হল প্রিন্ট করে নিচ্ছেন, তারা ইন্ডাস্ট্রির ক্ষতি তো করছেনই, তারা তাদের নিজেদের ক্ষতিও করছেন। তারা এমনভাবে জিনিসটাকে ছড়াচ্ছেন যে এতে কিন্তু মানুষের, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে ১০০, ১৫০, ২০০ লোক একটা সিনেমা, তারা কিন্তু সিনেমা করেই তাদের কিন্তু জীবিকা চলে। এবার এই সিনেমাগুলো যদি ডাউনলোড করে বাড়িতে বসে বেআইনিভাবে দেখা হয়, তাহলে সেই সিনেমার রোজগার হবে না। সেই সিনেমাটা আ হল থেকে টাকা কামাতে পারবে না। সেটা না হলে তখন যেমন ২০২৩ এর থেকে ২৪ এ গিয়ে সিনেমা কমে গেছে, ২৪ থেকে ২৫ এ গিয়ে আরো কমে যাবে। তাহলে এই এতগুলো মানুষের কিন্তু জীবিকার একটা বিশাল বড় সমস্যা এসে দাঁড়াবে। সেইটা এরা বুঝতে পারছে না। তারা ভাবছে যে আমরা তো মানে ডাউনলোড করে সিনেমাটা দেখে নিচ্ছে, বা কম টাকায় হয়ে যাচ্ছে, বা গভর্নমেন্টকে আরো সতর্ক হওয়া অনেক বেশি গভর্নমেন্টকে ফাইন করা উচিত, গভর্নমেন্টকে আরো স্ট্রিক্ট হওয়া উচিত। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া উচিত। বিশেষ করে যদি বাংলা ফিল্ম পাইরেসি হয়,
বা মারাঠি ফিল্ম হলে বম্বেতে, বা যে কোনো দক্ষিণ ভারতীয় ফিল্ম প্যারিসে হলে সেই তাদের রাজ্যের যারা কন্ট্রোলিং বোর্ডে আছে তারা যেন সেটাকে ফাইন করে, সেই সাইটটাকে ব্যান করে দেওয়া হয়, বা কারা করেছে সেটা এখন খুব সহজে বার করা যায় যে কোথা থেকে হয়েছে, আইপি অ্যাড্রেস খুঁজে বার করা যায়। তো সেই আইপি অ্যাড্রেস খুঁজে তাদের বার করে তাদের শাস্তি দেওয়া উচিত আমার মনে হয়। যে এইটা একবার একটা কোনো দৃষ্টান্ত যদি আমরা সেট করতে পারি তাহলে দ্বিতীয়বার সেটা করবে না কেউ। একেবারে শেষ প্রশ্নে যাবো এবার। কারণ অনেকক্ষণ আলোচনা করছি আমরা। আলোচনা করতে, করতে কথা আসছেই। আ এই যে নারী কেন্দ্রিক একটা সিনেমা ভাবলেন এবং যথেষ্ট সফলতার সঙ্গে সিনেমাটা মানুষজন দেখছে, সফলতার সঙ্গে দেখছে। পরবর্তীতে কি চিন্তা ভাবনা করছে? পরবর্তী ছবি হচ্ছে আমার লক্ষ্মীকান্তপুর লোকাল। ওটা একটা নতুন প্রোডাকশন হাউস এঞ্জেল ক্রিয়েশনস এর সাথে করছি। ছবির প্রযোজিকা সঙ্গীতা সিনহা, উনি অভিনয় করছেন ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, কৌশিক গাঙ্গুলি, আ ইন্দ্রনীল সেনগুপ্ত, চান্দ্রেয়ী ঘোষ, সায়নী ঘোষ, জন ভট্টাচার্য, রাজনন্দিনী, দেবাশিস, প্রচুর আর্টিস্ট আছে। এটা একটা খুব মজার, একটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ম প্লট। আ যেটা অনেকটা শুটিং হয়ে গেছে। বিনোদিনীর প্রমোশন করছিলাম বলে মধ্যিখানে একটু বন্ধ করতে হলো। আবার শেষটা এই ২-৩ দিন পর আবার শুটিং শুরু করব। কিন্তু এটা কমপ্লিটলি বিনোদিনী থেকে একটা সম্পূর্ণ একটা অন্য ধারার, অন্য ধরনের ছবি। সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আর ঋতুদির সঙ্গে, পাওলির সঙ্গে কাজ করা সেটা একটা আলাদা আ এক্সাইটমেন্ট তো আছেই। কারণ ভীষণ ভালো অভিনেত্রী দুজনই, ঋতুদি আর বাউলি দাম। কৌশিকদার সঙ্গে অফকোর্স আবার কাজ করছি গিরিশ ঘোষের পর, মানে বিনোদিনীর পর। তো বাকি সব কাস্ট কলাকুশলী খুব সুন্দর। আমার ক্যামেরা অনশীল আছেন, উনি খুব ভালো। আর্টে অমিত দা আছেন, উনি খুব সুন্দর কাজ করছেন। মিউজিকে মনীষ বলে নতুন একজনকে আমরা নিয়েছি। সে ভালো মিউজিক কম্পোজ করছে। কস্টিউমে আমাদের পৌলুমিদি আছেন। তিনি ভালো কাজ করছেন। তো নতুনদের সঙ্গে কাজ করার একটা সবসময় অভিজ্ঞতা তো আলাদাই। আর আমি নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি কারণ তারা নতুনত্বটা নিয়ে আসতে পারে। তাদের চোখ দিয়ে কলকাতাকে দেখার চেষ্টা করি। তো সেইজন্য কলকাতাতে মানে আমার পরবর্তী ছবিটা কিন্তু এক্কেবারেই অন্যরকম, লক্ষ্মীকান্তপুর লোকাল। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিনোদিনী সিনেমার পরিচালক রামকমল মুখার্জি। বাংলা সিনেমা হোক, আরো একদিকে যেমন নারী দিবস আজ, নারীদের লড়াই জারি থাকুক এবং বাংলা সিনেমা অবশ্যই দেখুন। ক্যামেরায় সায়নের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।